সুরবালা। তখন মেডিকেল কলেজে পড়ি। আমি আমার এক সহপাঠীর বাসায় থাকিতাম। বাসাটি একটি গলির মধ্যে, খুব ছোট্ট বাসা। একটি খোলা ছাদ ছিল, সেই ছাদে বসিয়াই আমরা পড়াশোনা করিতাম। আমাদের বাসার ঠিক পাশেই একটা খোলার ঘর ছিল। আমরা যখন আসিয়াছিলাম তখন ঘরটা ছিল খালি, কিন্তু কিছুদিন পরেই এক ভাড়াটে আসিয়া জুটিল এবং আমরা বিপদে পড়িয়া গেলাম। প্রথম দিন তেমন কোনো গোলমাল হইল না। গোলমাল শুরু হইল দ্বিতীয় দিন হইতে। আমরা সন্ধ্যার সময় পড়িতে বসিয়াছি, হঠাৎ সেই খোলার ঘরে চিৎকার চেঁচামেচি শুনিতে পাইলাম। মনে হইল একটি স্ত্রীলোককে কে যেন মারিতেছে। আলিশার উপর ঝুঁকিয়া ব্যাপারটা কি অনুমান করিবার চেষ্টা করিলাম। কিছুই বুঝা গেল না। চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলাম, কেহ কোনো জবাব দিল না। নিচে নামিয়া গেলাম এবং গিয়া দেখিলাম সামনের কপাট ভিতর হইতে বন্ধ। অনেকক্ষণ কড়া নাড়িবার পর একটি প্রৌঢ় গোছের লোক বাহির হইয়া আসিলেন। ব্যাপার কি মশাই, এত হাল্লা কিসের? ও কিছু নয়, আমার ভাই বিপিন তার বউকে ঠ্যাঙাচ্ছে। ঠ্যাঙাচ্ছে? কেন? মদ খেয়ে? আবার কেন? রোজই এই কাণ্ড করে বোম্বেটেটা। আপনারা কিছু বলেন না? বলি বই কি, এখনই একটা থাপ্পড় দিয়ে এলুম, থেমে যাবে এখুনি। বৌমা ঘরে খিল দিয়েছেন। কি আর বলিব, চুপ করিয়া রহিলাম। তাহার পর চলিয়া আসিলাম। সেদিন আর পড়ায় মন বসিল না। তাহার পরদিনও ঠিক ওই কাণ্ড। তাহার পরদিনও মহা মুশকিলে পড়িয়া গেলাম আমরা। সামনেই পরীক্ষা। প্রত্যহ সন্ধ্যার সময় যদি এমন করিয়া পড়া নষ্ট হয়, তাহা হইলে তো ফেল হইয়া যাইব। তাছাড়া একটা মাতালের হাতে প্রত্যহ এমনভাবে একটি স্ত্রীলোক নির্যাতিত হইতেছে, ইহা সহ্য করাও তো শক্ত। কিন্তু কি যে করা যায় তাহা আমাদের মাথায় আসিল না। একদিন আমরা সকালে হাসপাতালে যাইবার জন্য বাহির হইয়াছি। এমন সময় সেই বিপিনের সহিতই দেখা হইয়া গেল। রোগা পাতলা চেহারা, রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানিতেছে। মনে হইল উহাকে গিয়া একটু বুঝাইয়া বলি, স্ত্রীকে প্রত্যহ এমনভাবে নির্যাতন করাটা কি ভালো? বুঝাইয়া বলিলে হয়তো লোকটা সুপথে ফিরিবে। আগাইয়া গেলাম এবং যতদূর ভদ্রভাবে ব্যাপারটা বলা সম্ভব বলিলাম। বিপিন ঘাড় বাঁকাইয়া আমাদের সমস্ত কথা শুনিল। তাহার পর বলিল, আমার স্ত্রীকে আমি মারি, তাতে আপনাদের কি? ইহার উত্তরে তাহার গালে ঠাস করিয়া একটা চড় মারা ছাড়া আর কিছু করা যায় না। কিন্তু তাহা করিতে আমার প্রবৃত্তি হইল না। আমরা গলি হইতে বাহির হইয়া বড় রাস্তায় গিয়া ট্রামের জন্য অপেক্ষা করিতে লাগিলাম এবং নিজেদের মধ্যে আলোচনা করিতে লাগিলাম কি করিয়া লোকটাকে শায়েস্তা করা যায়। আবার বন্ধু শশাঙ্ক বলিল যে বিপিনকে একদিন রাস্তায় ধরিয়া মার দেওয়াই উচিত। আমারও তাহাই ইচ্ছা করিতেছিল, কিন্তু পাড়ায় প্রতিবেশীর সহিত ছোট লোকের মতো মারামারি করাটা অশোভন হইবে ভাবিয়া পিছাইয়া যাইতেছিলাম। সেলাম হুজুর। ঘাড় ফিরাইয়া দেখিলাম দীর্ঘকায় একটি লোক আগাইয়া আসিতেছে। কাছে আসিতেই চিনিতে পারিলাম কলকাতার গুন্ডা একজন। ছোড়া মারামারি করিয়া মেডিকেল কলেজে গিয়াছিল। উহার বাম বাহুর উপর ছোড়ার আঘাত বেশ জোরে লাগাতে কিছুদিন হাসপাতালে ছিল। সেই সময় আমি উহার ঘাড় ড্রেস করিতাম। মাস দুই পূর্বে হাসপাতাল হইতে চলিয়া আসিয়াছে। তোমার হাত বেশ ভালো হয়ে গেছে তো? হাঁ হুজুর। তাহার পর ভদ্রভাবে জিজ্ঞাসা করিল, সে আমাদের জন্য একটা ট্যাক্সি ডাকিয়া দিবে কি? তাহার এক দোস্তের ট্যাক্সি মোড়ের মাথায় দাঁড়াইয়া আছে। আমরা হুকুম করিলেই সে আমাদের কলেজে পৌঁছাইয়া দিবে। আমি বলিলাম, না, তার দরকার নেই। তার চেয়ে তুমি যদি একটি কাজ করে দিতে পারো আমাদের খুব উপকার হয়। ফরমাইয়ে। বিপিনের সব কথা তাহাকে বলিলাম। শশাঙ্ক বলিল, লোকটার জ্বালায় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ওকে যদি শিক্ষা দিয়ে দিতে পারো ভারী ভালো হয়। ইয়ে কোন বাড়ি বাত হ্যায়, চালিয়ে। আমরা তাহাকে সঙ্গে করিয়া লইয়া ফিরিয়া আসিলাম। বিপিন তখনও রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল। দূর হইতে আমরা বিপিনকে চিনাইয়া দিলাম। গুন্ডাটা একদৃষ্টে খানিকক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল। তাহার পর গোফে তাঁ দিয়া বলিল, ঠিক হ্যায়। সেদিন সন্ধ্যার সময়ও বিপিনের স্ত্রীর আর্তনাদ আমাদের পাড়াকে সচকিত করিয়া তুলিল। আমরা ভাবিলাম গুন্ডাটা তাহা হইলে বোধহয় কিছুই করিতে পারে নাই। তাহার পরদিন কিন্তু আমাদের ভুল ভাঙিল। বুঝিলাম নিশ্চয় কিছু করিয়াছে সে, কারণ খোলার বাড়ি একেবারে চুপচাপ। টু শব্দটি পর্যন্ত নাই।
সমস্ত রাত কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরদিন আমরা সকালে যখন কলেজে যাইবার জন্য বাহির হইতেছি, দেখিলাম বিপিন রাস্তায় দাঁড়াইয়া আছে। আমাদের দেখিয়া মিটমিট করিয়া চাহিতে লাগিল, কিছু বলিল না। হাসপাতালে গিয়া দেখি সেই গুন্ডা কলেজ গেটের সামনে দাঁড়াইয়া আছে। আমাদের জন্যই সে অপেক্ষা করিতেছিল। আগাইয়া আসিয়া জিজ্ঞাসা করিল, পাশের বাড়িতে কাল কোনো গোলমাল হইয়াছিল কিনা? আমরা সানন্দে উত্তর দিলাম, না, একেবারে গোলমাল হয়নি। কি করলে বলো তো? পাকারকে পিটা। সে যাহা বলিল তাহা এই। আমরা বিপিনকে চিনাইয়া দিবার পর সে সমস্ত দিন ধরিয়া লক্ষ্য করিল বিপিন সমস্ত দিন কোথায় কোথায় যায়, কি কি করে। দেখিল বিপিন একটা সদাগরি অফিসে চাকরি করে। 10টার সময় আপিসে যায়। আপিস হইতে তাহাকে বড়বাজারে একটা গোলায় গিয়া মাল ওজন করাইতে হয়। 3টা নাগাদ সে সেখান হইতে ফিরিয়া আসে, বাড়ি ফেরে 5টার পর। পরদিন গুন্ডাটা তাহার বাড়ি ফিরিবার পথে ওত পাতিয়া বসিয়া রহিল। কাছাকাছি আসিতেই তাহাকে গিয়া বলিল, তোমার বড় সাহেব তোমার সহিত কথা বলিতে চান, এসো। বিপিন বলিল, কোথায় বড় সাহেব? গুন্ডাটা উত্তর দিল, ওই যে ট্যাক্সিতে বসিয়া আছেন। একটু দূরে তাহার দোস্তের সিডন বডি ট্যাক্সিখানা দাঁড়াইয়াছিল, সেইটা দেখাইয়া দিল। দ্বিতীয় কথা না বলিয়া বিপিন সেদিকে আগাইয়া গেল। গাড়ির ভিতর তাহার আর এক দোস্ত বসিয়াছিল। বিপিন কাছাকাছি আসিতেই সে চাপা গলায় ইংরেজিতে বলিল, কামেন। বিনা দ্বিধায় বিপিন গাড়ির ভিতরে ঢুকিতেই তাহার দ্বিতীয় দোস্ত তাহাকে জাপটাইয়া ধরিয়া তাহার মুখ বাঁধিয়া ফেলিল। তারপর তাহাকে লইয়া ট্যাক্সি হাঁকাইয়া তাহারা চলিয়া গেল 3 নম্বর ব্রিজে। সেখানে গিয়া বেশ করিয়া চাপকাইল তাহাকে। তাহার পর বলিয়া দিল যে ফের যদি সে মদ খাইয়া আসিয়া বাড়িতে হাল্লা করে তাহাকে খুন করিয়া ফেলিবে। আমরা খুব আনন্দিত হইলাম। আমাদের উপকার করিতে পারিয়াছে জানিয়া গুন্ডাটাও খুব খুশি হইল এবং সেলাম করিয়া চলিয়া গেল। উপরোক্ত ঘটনার পর প্রায় মাস 2 কাটিয়া গিয়াছে। পাশের বাড়ি হইতে একদিনও আর কান্নাকাটি শোনা যায় নাই। আমরা মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিতেছিলাম। যাক, লোকটা বোধহয় মারের ভয়ে ঠিক হইয়া গেল। বিপিনের দাদা নবীনের সহিত আমাদের কিঞ্চিত ঘনিষ্ঠতা হইয়াছিল। একদিন রাস্তায় তাহাকে জিজ্ঞাসা করিলাম, বিপিনবাবু আজকাল মদটদ খাওয়া ছেড়েছেন মনে হচ্ছে। নবীনবাবু হাসিয়া উত্তর দিলেন, ছাড়েনি, তবে কমিয়েছে। কই, একদিনও তো আর গোলমাল শুনিনি। শোনেননি কারণ বৌমা আর চেঁচামেচি করেন না। পরশুই তো এমন নির্দম মেরেছে যে আমি গিয়ে না পড়লে মেরেই ফেলতো বোধহয়। এত মার খেয়েও উনি চুপ করে থাকেন? তাই তো থাকছেন ইদানিং। কি যে বলিব ভাবিয়া পাইলাম না। আচ্ছা, উনি মদ খেয়ে স্ত্রীকে মারেন কেন বলুন তো? তখন ভূত চাপে ঘাড়ে একটা, নেশা ছুটে গেলে স্ত্রীর পায়ে ধরে কাঁদেও আবার। ও কি একটা মানুষ মশাই, জানোয়ার। আচ্ছা চলি। নবীনবাবু পাশের গলিটায় ঢুকিয়া গেলেন। আমি দাঁড়াইয়া রহিলাম। সমস্ত ব্যাপারটাই রং বদলাইয়া গেল যেন। বিপিনের স্ত্রী সুরবালাকে মাঝে মাঝে ছাদ হইতে দেখিয়াছি। রোগা পাতলা চেহারা, আধময়লা একটা কাপড় পরিয়া মাথায় আধ ঘোমটা টানিয়া সারাদিন ঘরের কাজ করিয়া বেড়ায়। বাসন মাজে, কাপড় কাচে, ঘর মুছে, রান্না করে, পক্ষাঘাতগ্রস্ত জায়ের সেবাও করে সেই। ঘরের ভিতর হইতে সুরবালা সুরবালা বলিয়া তিনি প্রায় ডাকাডাকি করেন শুনিতে পাই। মার খাইয়া কাঁদে না, অবাক কাণ্ড। কিছুদিন পরে আবার একদিন সুরবালার কান্না শুনিতে পাইলাম। তখন কলিকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়াছে। সেকালের দাঙ্গা আজকালকার মতো এমন ভয়াবহ হইত না। আমরা স্টেথোস্কোপ ঝুলাইয়া রাস্তায় যাতায়াত করিতাম, আমাদের কেহ কিছু বলিত না। সেদিনও আমরা ছাদে বসিয়া পড়াশোনা করিতেছিলাম। তখন রাত্রি প্রায় 10টা হইবে। অনেকদিন পরে সুরবালার কান্না শুনিয়া উৎকর্ণ হইয়া উঠিলাম। আলিশায় ঝুঁকিয়া জিজ্ঞাসা করিলাম, ব্যাপার কি? নবীনবাবু ঘরের ভিতর হইতে উঠোনে বাহির হইয়া আসিয়া বলিলেন, একবার নিচে নেমে আসুন তো। তাড়াতাড়ি নামিয়া গেলাম। মনে হইল আজ বোধহয় প্রহারের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করিয়া গিয়াছে, তাই সুরবালা কাঁদিতেছে। ডাক্তারের সাহায্য প্রয়োজন বলিয়াই নবীনবাবু আমাদের বোধহয় ডাকিতেছেন। নামিয়া গিয়া কিন্তু যাহা শুনিলাম তাহা একেবারে অন্যরকম। নবীনবাবু বলিলেন, মহা মুশকিলে পড়েছি মশাই। বিপিন দিন 5 আগে বড়বাজারের সেই গোলায় গিয়ে মাল ওজন করাচ্ছিল। ওজন দাঁড়ির লোহার ভারী পাল্লাটা ছিঁড়ে গিয়ে তার পায়ে পড়ে পায়ের একটা হাড় ভেঙে গেছে। সেইখান থেকেই তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে তাকে তার আপিসের লোক। আমিও গিয়ে দেখে এসেছি তাকে, কিন্তু বাড়িতে আমি আর খবরটি ভাঙিনি।
ভাঙলেই বৌমা দেখতে যেতে চাইবেন। চারদিকে এখন দাঙ্গা হচ্ছে, তাছাড়া রোজ রোজ গাড়ি ভাড়া করে যাওয়া আসা কি সোজা খরচ মশাই? ব্যাপারটা চেপে গিয়েছিলাম তাই। বাড়িতে এসে বলেছিলাম আপিসের কাজে বিপিন বাইরে গেছে, ফিরতে দেরি হবে কিছু। মাঝে মাঝে ওকে মাল কিনতে বাইরে যেতেও হয়। এদিকে হয়েছে কি, বৌমার ভাই সুরেন আজ বর্ধমান থেকে এসেছে। সে এসে সোজা বিপিনের আপিসে গেছে তার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে শুনেছে বিপিন হাসপাতালে। হাসপাতালে গিয়ে সে 5টার পর বিপিনের সঙ্গে দেখা করেছে। তারপর হাসপাতাল থেকে সোজা এসেছে এখানে। আমি বাড়িতে থাকলে টিপে দিতুম তাকেও, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বৌমার কাছে কথাটা ফাঁস করে ফেলেছে সুরেন। বৌমা কেঁদে কেটে অনর্থ করছেন, বলছেন তাকে নিশ্চয় মুসলমান গুন্ডায় ছুরি মেরেছে। আমরা আসল ব্যাপারটা লুকোচ্ছি তার কাছ থেকে। বলছেন এখনই আমাকে নিয়ে চলুন একবার, আমি শুধু একটিবার দেখবো তাকে। এই রাত্রিরে এখন কি করি বলুন তো? এখন কি হাসপাতালে ঢুকতে দেবে? আমরা দুজনেই তখন মেডিকেল ওয়ার্ডে ছিলাম। সার্জিক্যাল ওয়ার্ডের খবর রাখিতাম না, তাই বিপিনবাবুর কোনো খবরও পাই নাই। শশাঙ্ক উদ্দীপ্ত চক্ষে আমার দিকে চাহিয়া বলিল, চল না, আমরা সঙ্গে করে নিয়ে যাই। আমরা গেলে চুপচাপ দেখাটা করিয়ে দিতে পারবো, উনি যদি কোনো গোলমাল না করেন। আমিও রাজি হইয়া গেলাম। নবীনবাবু একটু আমতা আমতা করিতেছিলেন, কিন্তু আমরা দুজন দায়িত্ব লওয়াতে শেষটা তাহাকেও মত দিতে হইল। একটা গাড়ি ডাকিয়া সুরেন ও সুরবালাকে লইয়া শশাঙ্ক ও আমি রাত্রি দ্বীপ্রহরে বাহির হইয়া পড়িলাম। সুরবালা সমস্ত পথটা মাথা নিচু করিয়া কাঁদিতে কাঁদিতে গেল। আমরা তাহাকে বারংবার বুঝাইয়া বলিলাম যে ওয়ার্ডের ভিতর ঢুকিয়া তিনি যেন কান্নাকাটি না করেন, গোলমাল করিলে বিপদ হইবে। হাসপাতালে গিয়া দেখিলাম নার্স এবং ওডি অফিসার অন ডিউটি যিনি, দুইজনেই আমাদের পরিচিত। সব কথা খুলিয়া বলাতে আমাদের খাতিরে তাহারা সুরবালাকে ওয়ার্ডে ঢুকিবার অনুমতি দিলেন, কিন্তু বারবার করিয়া বলিয়া দিলেন যেন কোনো গোলমাল না হয়। আমরাও সুরবালাকে বারবার সে কথা বলিয়া দিলাম, কিন্তু সুরবালা ওয়ার্ডে ঢুকিয়া ঢুকরাইয়া কাঁদিয়া উঠিল। অনেক কষ্টে তাহাকে সেদিন হাসপাতাল হইতে টানিয়া বাহির করিতে পারিয়াছিলাম। সুরবালার অশোভন আচরণের জন্য সেদিন ওডির নিকট আমরা বকুনি খাইয়াছিলাম বটে, কিন্তু কেন জানি না সুরবালার উপর সেদিন আমার রাগ হয় নাই। আজও তাহার সেই অশ্রু সজল মুখটা মনে আঁকা আছে। বছর 10 পরে আমি তখন মফস্বলের এক হাসপাতালে ডাক্তার। মহাতাজির অসহযোগ আন্দোলনে সমস্ত দেশ তখন আলোড়িত। অসহযোগী সত্যাগ্রহীদের মাথায় পুলিশের লাঠি ক্রমাগত পড়িতেছে, এবং আমরা ক্রমাগত কাটা ঘায়ে টিনচার আয়োডিন লাগাইয়া ফাটা মাথা ব্যান্ডেজ করিয়া চলিয়াছি। একদিন একদল আহত সত্যাগ্রহীকে গ্রেপ্তার করিয়া পুলিশ হাসপাতালে লইয়া আসিল। তাহাদের মধ্যে দেখি বিপিন, পরনে ময়লা খদ্দর, মাথা ফাটিয়া রক্ত পড়িতেছে। আরে, আপনি এখানে কি করে এলেন? মদের দোকানে পিকেটিং করছিলাম। আপনি মদের দোকানে পিকেটিং করছিলেন? হ্যাঁ। তাহার অকম্পিত কণ্ঠস্বর শুনিয়া বুঝিলাম বিপিন বদলাইয়া গিয়াছে। বন্দির দলকে লইয়া পুলিশ চলিয়া গেল। তাহার পরদিন আর এক দল আসিল। তাহাদের মধ্যে ছিল সুরবালা। পুলিশের মার খাইয়া সে অজ্ঞান হইয়া পড়িয়াছিল।